আসসালামু রাহমাতুল্লাহ। আপনি মিউট রাখেন ভাই, আপনার প্রচুর পরিমাণ নয়েজ আসতেছে আপনার পাশ থেকে। তো এতে করে কথা মানে পরিষ্কার অন্যদের কথা পরিষ্কার শোনা যাচ্ছে না। আপনি একটু কাইন্ডলি ট্রেন থেকে নেমে একটু কাইন্ডলি ইয়ে। আচ্ছা, আজকের টপিকসটা আমরা দেখি। হ্যাঁ, আমাদের আজকের টপিকসটা কি? আজকের আমাদের টপিকস মূলত পুরাতন দলিল পরিচিতি। আসলে পুরাতন দলিল পরিচিতির কিছু নাই। বুঝতে পারছেন? আমি সামান্য ১টা ২টা জিনিস জাস্ট টাচ দেব, দিয়ে আমি দ্রুত গতিতে সামনে আগায় যাব। কারণ আমাদের একটা বিশাল একটা আজকে চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে যেহেতু, তো তেমন কিছু নাই। তারপরে হালকা পাতলা আলোচনা করব। পুরাতন দলিল পরিচিতি, দলিল অনুসন্ধান, মানে আপনি কিভাবে দলিল অনুসন্ধান করবেন। দলিল অনুসন্ধান করার মানে অনেক পদ্ধতি আছে। তো বিভিন্নভাবে দলিল অনুসন্ধান করা যায়। বাট তার মধ্যে থেকে একটা বেস্ট একটা পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব। মানে ইনস্ট্যান্ট আমার মাথায় যা আসতেছে আরকি। কারণ আজকের ক্লাসটা মূলত আমি প্রিপারেশন নিয়ে আজকের ক্লাসটা নিতে আসি নাই। তো আজকে আমার জানার মধ্যে থেকেই আমি মানে যতটুকু পারি আজকে ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। আর তৃতীয়ত হচ্ছে হলো দলিল প্রস্তুত। তো যদি আজকে দলিল প্রস্তুতটা নাও করতে পারি, আমরা হয়তো আরেকটা ক্লাস নিব দলিল প্রস্তুতির জন্য। কিন্তু এই উপরে যে ২টা টপিকস আছে পুরাতন দলিল পরিচিতি এবং দলিল অনুসন্ধান, এই বিষয়ের উপরে মোটামুটি যতটুকু সম্ভব আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা। এবার ১ম এ যেটা আসতেছে হচ্ছে হলো পুরাতন দলিল পরিচিতি। আসলে পুরাতন দলিল পরিচিতির কিছু নাই। বুঝতে পারছেন? মানে এটা বুঝানোরও কিছু নাই। তো আমি একটু ১ম এ পুরাতন দলিলে যাওয়ার আগে আমি একটু ধারণা নেই। আমরা এই যে এই দলিলটা, আধুনিক যে দলিলটা এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। এই দলিলেই যে তথ্যগুলো আমাদের মূলত লাগে, সেই তথ্যগুলোই আমরা পুরাতন দলিলে অনুসন্ধান করার চেষ্টা করব। তো এই দলিলে কিন্তু এগুলো সব মানে টাইপিং করা লিখা। খুব সহজে বোঝা যাইতেছে। কিন্তু পুরাতন দলিলে বোঝা যায় না। একটু কষ্ট-বিষ্ট করে বোঝা লাগে। এই দলিলেই আমরা একটু দেখি যে আমাদের কি তথ্যগুলা ইউজুয়ালি লাগে। যে তথ্যগুলো আমরা দেখবো আরকি। আমাদের গোটা দলিল অত পড়ে দেখার দরকার নাই। আপনি লেখা ধরতে পারতেছেন না। আপনার নিজের ইয়ের উপরে এত চাপ দেওয়ার কিছু নাই। মস্তিষ্কের উপরে এত চাপ দেওয়ার কিছু নাই। কি তথ্য আমরা আ নেবো আরকি। এটা নতুন হোক বা পুরাতন হোক। এই দলিলের হচ্ছে হলো বালাম বইয়ের এই হচ্ছে হলো এন্ট্রি নাম্বার, আর হচ্ছে হলো এটা বালাম বইয়ের এন্ট্রি নাম্বার, আর এটা হচ্ছে হলো দলিল দাখিল নাম্বার। ঠিক আছে? এই ২ টা আমরা দেখবো। সেটা নতুন হোক বা পুরাতন হোক। ২ দলিলই আমরা দেখবো এটা। আচ্ছা, তারপরে আমরা দেখবো হলো তারপরে আমরা দেখব যে এটা কত নাম্বার বইতে আছে। আসলে এটা দেখারও দরকার পড়ে না। আপনার যদি একটু মোটামুটি একটু আইডিয়া থাকে বালাম বই সম্পর্কে, তাহলে আপনি দলিল দেখে বা মানে দলিলের মালিক যিনি তার সঙ্গে কথা বলে আপনি কিন্তু বুঝতে পারবেন এটা এক্সাক্টলি কোন বালামে থাকা উচিত। এটাও কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। আপনি দেখতে পারেন। তথ্য আছে। তারপরে আমাদের দেখতে হবে পুরাতন হোক, নতুন হোক, এখানে দেখতে হবে জমির শ্রেণীটা কি? এটা আপনাকে দেখতে হবে। তারপরে আপনাকে দেখতে হবে হলো জমির এই মোট মূল্যটা কি পরিমাণ? মানে জমিটা কত টাকা মূল্যে জমিটা ক্রয় হইছে? এটা দেখতে হবে। এটা নতুন হোক বা পুরাতন হোক, যেকোনো দলিলে এটা আপনাকে দেখতে হবে। তাছাড়া এই যে হলো কোন উপজেলার মধ্যে, কোন জেলার মধ্যে এগুলা তো দেখবেনই। হস্তান্তর জমির পরিমাণ অ্যা এগুলা তো দেখবেনই। ঠিক আছে? আচ্ছা। এরপরে হচ্ছে হলো দাতার নাম। আমার এখানে যত সুন্দর করে নতুন দলিলে দাতার নাম উল্লেখ করা আছে, ছবি-টবি দেওয়া আছে। পুরাতন দলিলে এগুলো থাকে না। কিন্তু আমরা পুরাতন দলিলে দাতার নাম দেখব, গ্রহীতার নাম দেখব। আমরা দেখব কোন জায়গাতে এক্সাক্টলি দাতার নাম থাকে, গ্রহীতার নাম থাকে। আচ্ছা। তারপরে হচ্ছে হলো দলিলের হচ্ছে হলো এখানে দেওয়া আছে হচ্ছে হলো ২৫ বছরের মালিকানার ধারাবাহিকতা। তো এটাও কিন্তু পুরাতন দলিলে কিন্তু থাকে কিন্তু একটু অন্যভাবে থাকে। বুঝতে পারছেন? আগেকার যুগের মানুষ অতটা আইন নিয়ে অতটা চর্চা করত না। আইন নিয়ে অতটা পড়াশোনাও করত না। তো এইজন্য তাদের এখানে সচরাচর পুরাতন দলিলে ম্যাক্সিমাম সব দলিলেই ভুল পাওয়া যায়। কিন্তু একটু পুরাতন দলিলের ইয়াগুলো একটু চেক করলে এটা পেয়ে যাবেন কিন্তু। কিন্তু এই ভাব করে যেখানে ক্লিয়ার ভাবে বলা আছে যেখানে ২৫ বছরের মালিকানার ধারাবাহিকতা উল্লেখ আছে নতুন দলিলগুলোতে। পুরাতন দলিলগুলাতে কিন্তু এত সুন্দরভাবে কিন্তু বিষয়গুলো উল্লেখ করা নাই। ঠিক আছে? আচ্ছা, এবারে আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা নতুন হোক বা পুরাতন হোক, দলিলের সম্পাদনের তারিখটা। তো আপনি একটু দলিলের ভিতরে খেয়াল করবেন, ১ম এ বাংলা দিয়ে দলিল সম্পাদনের তারিখ দেওয়া আছে, ইংরেজিতে দলিল সম্পাদনের তারিখ দেওয়া আছে। এটা পুরাতন দলিলেও সেম, নতুন দলিলেও সেম বিষয়টা। বুঝতে পারছেন? তো এখানে যেমন পুরাতন দেখেন এখানে নতুন এখানে পুরাতন দলিলে আমরা দেখতেছি যে হলো আপনার হচ্ছে হলো ১ম এ বাংলা তারিখ দিয়ে রাখছে ১০/২/১৪১৭। কিন্তু পুরাতন দলিলে হয়তোবা এই ২ এর জায়গায় হচ্ছে হলো বৈশাখ, জ্যৈষ্ঠ এই টাইপের বাংলা নামগুলা কিন্তু তারা ব্যবহার করে সাধারণত। ঠিক আছে? এছাড়া কিছুই নয়। এই দলিলে শুধুমাত্র একটাই তারিখ এভাবে বাংলা এবং ইংলিশ দেখবেন এটা পুরাতন নতুন ২ টাতেই। ঠিক আছে? মানে বিষয়টা এমন না যে আপনি পুরাতন দলিল চিনেন না। তো আপনাকে একটু কিছু কৌশল ধরায় দেব যাতে আপনি পুরাতন দলিলগুলা ভালোভাবে ইয়ে করতে পারেন। তারপর দলিলের তফসিল।
আপনি পুরাতন দলিলে যেমন তফসিল গুরুত্বপূর্ণ, নতুন দলিলেও তফসিল আপনি দেখবেন। যেমন তো হচ্ছে তফসিল আপনার পুরাতন দলিলে খুঁজবেন, কোথায় তফসিল শব্দটা আছে। কিছুক্ষণ পরে আমরা পুরাতন দলিলগুলো একটু এক্সারসাইজ করব, খোঁজার চেষ্টা করব। কারণ সত্য কথা বলতে কি, আপনাদের যে আজকে আমি পুরাতন দলিল চিনাইতে আসছি, আমি নিজেই পুরাতন দলিল চিনি না। সত্যি কথা। আমি নিজেই চিনি না। আমি নিজেই লেখা বুঝি না। তো আমরা কিছুক্ষণ পরে আপনি বুঝতে পারবেন। তো তফসিল বলতে কি বোঝায়? সম্পত্তির বিবরণ বা ঠিকানা বা পরিচয় তফসিল বলতে এগুলি বোঝায়। তার মানে তফসিল শব্দ যেখানে দেখবো ওখানে নিশ্চয়ই আমি জমির হচ্ছে হলো এই মৌজা পাবো, জেল নাম্বার পাবো, আরএস দাগ নাম্বার, খতিয়ান নাম্বার এগুলা পাবো। যখনই তফসিল শব্দটা পুরাতন দলিলেই আমাদের এই পরিচিত তফসিল শব্দটা আসবে, তখনই ওখানে আমরা একটু ভালো করে চোখ লাগিয়ে দিয়ে একটু দেখার চেষ্টা করব যে এখানে খতিয়ান নাম্বার কত, দাগ নাম্বার কত, আদার্স যা তথ্য আছে। আর পুরাতন দলিলে আরেকটা বিষয় আছে যেটা নতুন দলিলেও আছে যে এই তফসিল অংশে কিন্তু জমির শ্রেণীটা উল্লেখ থাকে কিন্তু। আমরা আমাদের নতুন দলিলগুলাতে জমির শ্রেণী কিন্তু ১ম এ উল্লেখ করা আছে। কিন্তু পুরাতন দলিলে কিন্তু এই তফসিল অংশে কিন্তু জমির শ্রেণীটা উল্লেখ করা আছে। তো এই জমির শ্রেণীটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু। ঠিক আছে? তো এটা আমাদের জমির শ্রেণীটা আমাদের দেখতে হবে। হয়তোবা জমির শ্রেণী নিয়ে ওইভাবে করে অত ঝামেলা বিবাদ লাগে না। কিন্তু অফিসিয়াল কাজে এটা খুবই ইম্পোর্টেন্ট এই তথ্যটা যে জমিটা এক্সাক্টলি কোন শ্রেণীর। এর উপর ডিপেন্ড করে কিন্তু রেজিস্ট্রি খরচও কিন্তু অনেকটা ভ্যারি করে। যেমন ভিটা যেগুলোতে বাড়িঘর থাকে ওই জায়গাগুলোর দাম বেশি। যেগুলোতে ধানি থাকে ওই জায়গাগুলোর দাম কম। তো এগুলো অনেক ব্যাপার আছে। তারপরে আপনার এই রেকর্ডে জমির শ্রেণী দেওয়া আছে ধানি, আপনি রেজিস্ট্রি করছেন সরি রেকর্ডের জমির শ্রেণী দেওয়া আছে ভিটা, আপনি রেজিস্ট্রি করছেন ধানি। তাহলে তো এটা তো একটা সমস্যা তো, এটা তো ঝামেলা তো। তো আপনি ইচ্ছাকৃত রাজস্ব করা ফাঁকি দেওয়ার জন্য আপনি হচ্ছে হলো জমির শ্রেণী ভিটারে বানায় দিয়েছেন ধানি। তো এইজন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়টা কিন্তু নামজারিতেও কিন্তু চেক করে কিন্তু এসিল্যান্ড কিন্তু দেখে কিন্তু। যে আসলে এক্সাক্টলি জমির শ্রেণীটা রেকর্ডে কি আছে, রেকর্ডীয় খতিয়ানে কি উল্লেখ করা আছে, আর এ দলিলে উল্লেখ করছে কি। তো তফসিল অংশটুকুতে কিন্তু আমরা এই জমির শ্রেণীটা কিন্তু দেখতে পাবো কিন্তু। ঠিক আছে? আচ্ছা। এরপরে হিবিজিবি যেগুলা আছে এগুলা পুরাতন দলিলে তেমন থাকে না। আর থাকলেও ওগুলা আমাদের দেখার বিষয় নয়। আমার টাইম নাই। অত দলিল দেখার আমার টাইম নেই। আমার যে তথ্যগুলো দরকার ওই তথ্যগুলো আমি পাইলেই ফুরিয়ে গেল। আমি গেছি কাজ করতে, পরিমাপ করতে। আমার এই দলিল নিয়ে এত এক্সারসাইজ করার দরকার নেই। আমাকে জাস্ট দলিল থেকে তথ্যগুলো বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কিছু পুরাতন দলিলে যাই। আচ্ছা, এই যে দেখেন একটা পুরাতন দলিল। আমরা ১ম এ দলিলের উপরের দিকে দেখব যে জমির হচ্ছে হলো ইয়েটা ঠিক আছে কিনা। আচ্ছা, আচ্ছা ১ম এ আমরা দেখব এই যে এখানে জমির যে ইয়েটা আছে, এই ২ টা ক্রমিক নাম্বার দেখতেছি। এটা কোন ক্রমিক নাম্বার কি বলেন তো? আপনাদের তো আমি পুরাতন দলিল এখনো দেখাই নাই। আপনারা যারা নতুন বা যারা আগে থেকে জানেন একটু স্যার বলেন। স্যার বাম পাশে যেটা আছে ওইটা সিরিয়াল নাম্বার, আর ডান পাশে যেটা আছে ওইটা নাম্বার, দলিল নাম্বার। আর কেউ ৩৯৩৪ হচ্ছে সিরিয়াল নাম্বার, আর ৩৯২৬ হচ্ছে দলিল নাম্বার। বাম পাশেরটা হচ্ছে এন্ট্রি নাম্বার, আর ডান পাশেরটা হচ্ছে দাখিল নাম্বার দলিলের। না, আমি বাম বলছি বাম পাশেরটা হচ্ছে হলো দলিল দাখিল নাম্বার। যখন দলিলটা দাখিল করবেন এটা যাই হোক, যে ক্যাটাগরিতে চলে যাক, এটা ১ম এ একটা দাখিল নাম্বার দিয়ে দিব। এটা হয়তোবা কোনো কারণবশত হয়তোবা রিজেক্ট হয়ে যেতে পারে। কিন্তু এই ক্রমিক নাম্বারটা সব জায়গাতেই থাকবে। আর এটা হচ্ছে হলো বালাম বইয়ের এন্ট্রি নাম্বার। ঠিক আছে? এই জিনিসগুলো তো আমরা তো নতুন দলিলে দেখে আসছি, শুনে আসছি। এখন যদি আপনারা আবার নতুন করে আবার করেন, আর মাঝখানে বালাম বইয়ের নাম্বারটা থাকে। বুঝতে পারছেন? এখন এখানে বালাম বইয়ের নাম্বার দেখে মিউট করেন তো, সবাই মিউট করেন তো। প্রয়োজনের সময় একটু কথা বলে না, অপ্রয়োজনীয় মিউট করে রাখেন। আর মাঝখানে হচ্ছে হলো বালাম বইয়ের নাম্বারটা দেওয়া থাকে। ঠিক আছে? তারপরে দেখেন, এটা নিয়ে আলোচনা হয়েছে, এটা নিয়ে আবার আলোচনা করা মানে সময় নষ্ট। তারপরে যাই হোক আপনারা সঠিক উত্তর দিতে পারেন নাই, এটা খারাপ লাগলো। আচ্ছা, এবারেই ১ম এ দেখতেছেন বরাবর লিখে কোন একটা মানুষের নাম। মানুষের নাম দেওয়া আছে মোহাম্মদ আনোয়ার হোসেন মন্ডল। ঠিক আছে? আচ্ছা ১ মিনিট, ১ মিনিট, ১ মিনিট।
আচ্ছা, আই এম এক্সট্রিমলি সরি। আচ্ছা আচ্ছা, বরাবর একটা মানুষের নাম দেওয়া আছে, ঠিক আছে? তার মানে কি এই মানুষ বরাবর কিন্তু দলিলটা দেওয়া হচ্ছে, মানে কি এই মানুষ বরাবর সম্পত্তিটা হস্তান্তর হচ্ছে। তার মানে কি পুরাতন দলিলে শুরুতেই আমরা দেখতেছি হলো জমি যে হচ্ছে হলো গ্রহীতা তার নাম, ঠিক আছে? তো বরাবর দিয়ে যার নাম থাকবে মানে কি তার বরাবরই সম্পত্তিটা হস্তান্তর হবে মূলত। তার মানে কি শুরুতে দাতার নাম থাকবে। এবং আমরা নতুন দলিলেও কিন্তু দেখছি প্রথমে গ্রহীতার নাম, দাতা না, সরি। প্রথমে গ্রহীতার নাম নতুন দলিলেও দেখছি। তার মানে কি শুরুতে কিন্তু গ্রহীতার নাম থাকে। আবার কিছু কিছু দলিলে আমার কাছে এমন দলিলও আছে শুরুতেই দাতার নাম, ঠিক আছে? তো এগুলো আপনাকে বুঝতে হবে। আমার কথা শুনেই যে আপনি সিদ্ধান্ত নিয়ে নেবেন যে সামনে শুরুতে যার নাম আছে সেই হলো এই গ্রহীতা, এটা না, কিন্তু শুরুতে কিন্তু দাতার নামও হয়। এরকম দলিলও আমরা দেখব কিছুক্ষণ পরে দেখব। তার মানে কি এখানে বরাবর একটা মানুষের নাম দেওয়া আছে, তার মানে কি এই মানুষ জমিটা কিনতেছে, ঠিক আছে? তার মানে এই মানুষটা হচ্ছে হলো জমির হচ্ছে হলো গ্রহীতা, মানে ও কিনছে আরকি। তো এখানে কিছু রেজিস্ট্রির খরচের কথা বলা আছে, ঠিক আছে? তো এটা একটু এটা নিয়ে এখন আলোচনা করতেছি না, পুরাতন হিসাব তো এটা অনেক চিন্তা ভাবনার বিষয়। তো আমি যদি আগে থেকে প্রিপারেশন নিতাম তাহলে আমি একটু ভালো করে পর্যবেক্ষণ করতাম কোন খরচ কি লিখে রাখছে। কারণ ডিজিট গুলো আমি ভালোভাবে বুঝতেই পারতেছি না। আমি কিছুক্ষণ আগে ডিজিট গুলা বের করে দেখতেছিলাম, ডিজিট গুলো আমি বুঝতেই পারতেছি না, ঠিক আছে? এখানে এই খরচ দেওয়া আছে, এই খরচ কি যেন একটা দেওয়া আছে, ই খরচ, এন খরচ, এন খরচ, এগুলো কি যেন দেওয়া আছে, বুঝছেন? তো এগুলা নিয়ে আমি আর আলোচনা করতেছি না। আর আমি সবচেয়ে বড় কথা রেজিস্ট্রি খরচ নেই কিন্তু আমি আলাপ করছি কিন্তু। এখানে একটা বিষয় আপনি বুঝবেন কি করে যে এটা সাব কবলা দলিল? খেয়াল করছেন এখানে 23+4 দেওয়া আছে? খেয়াল করছেন? জি জি স্যার। স্যার 23। এটা 23, এটা কোন, এটা হচ্ছে স্ট্যাম্প ডিউটি অ্যাক্টের 23 ধারায় কোন দলিল ইয়ে হয় বলেন তো? স্ট্যাম্প শুল্ক নির্ধারণ হয় সাব কবলা স্যার। সাব কবলা, রাইট? আমরা 23+4 এখন আর 23+4 যদিও দেখবেন না, একটা ধারা বাদ পড়ে গেছে, এখন 22+4 দেখবেন, এটা তো পুরাতন দলিল। 22 জি স্যার 23+4 22 এখন 23 হচ্ছে হলো, এটা হলো সাব কবলা দলিলের হচ্ছে হলো রেজিস্ট্রি খরচ সংক্রান্ত স্ট্যাম্প ডিউটি অ্যাক্টের 23 ধারা, এটা 23। আর 4 হচ্ছে হলো হলফনামা, 4 ধারায় হলফনামা, 300 টাকা, ঠিক আছে? স্যার 23-এর জায়গায় আমি অন্য জায়গায় 32 দেখেছিলাম, 78 সালের জমি। এটা কি মানে চেঞ্জ হয় নাকি স্যার? আচ্ছা 32 দেখছেন? আচ্ছা আমরা একটু দেখি 32 ধারাতে কি আছে। আমাদের কাছে 4টা আছে। 22+4, এই যে 32+4, এটা দানপত্র। ও আর এটা দানপত্র হইতে পারে। তারপর নিচে চলে এটা চলে হেবাবিল আওয়াজও হইতে পারে 32 দফায়। আবার এখানে আবার হেবা বা দানের ঘোষণা হচ্ছে, হেবাও কিন্তু 32-এর 1 ধারা, বুঝতে স্যার পারছেন? দেখতে হবে। আওয়াজনামা দলিল কি দানপত্রের মতো হয় নাকি স্যার? আহ, আওয়াজ বদল, হেবাবিল আওয়াজ বদল, এটা দানের মধ্যে পড়ে কি? জানি না স্যার, ওই যে মানে একটা দিলাম একটা নিলাম এরকম তাই। বলতে দেন। দান দলিল সাধারণত 4টা ক্যাটাগরিতে ফেলানো যায়। একটা হচ্ছে হলো হেবা, দ্বিতীয় হচ্ছে হলো আপনার হচ্ছে হলো ওয়াকফ, তৃতীয় হচ্ছে হলো একটা দানপত্র একটা দলিল আছে, আর চতুর্থ হেবাবিল আওয়াজই মেবি, সম্ভবত হেবাবিল আওয়াজ, আই এম নট শিওর, বাট আমার কেমন জানি মনে হচ্ছে হেবাবিল আওয়াজ। দানপত্র 4 ধরনের, দান দলিল মেবি এটাও দানের মধ্যেই পড়ে, ঠিক আছে? ওয়াকফ কিন্তু দানের মধ্যে। ঠিক আছে স্যার। তার মানে এটা সাব কবলা দলিল, এতে কি আর সন্দেহ আছে? জি না স্যার। এটা কিন্তু সাব কবলা দলিল। আমার প্রিভিয়াস ক্লাসগুলো যারা করার নাই এবং তাদের ব্যাপারে আমার এখন কিছু বলার নাই কিন্তু, বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারবেন না। তো আমার প্রিভিয়াস ইয়াগুলো দেখলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন এটা সাব কবলা দলিল। রেকর্ড তো হচ্ছে স্যার? হ্যাঁ রেকর্ড চলছে। আচ্ছা স্যার পরে দেখেন হ্যালো এখানে সাব রেজিস্ট্রার একটা স্বাক্ষর করছে, এটা সাব রেজিস্ট্রার স্বাক্ষর করছে হচ্ছে হলো 7/8/1996। মোটামুটি রকমের এই স্বাক্ষরটা দেখে আমি ধারণা করতে পারি যে দলিলটা সম্পাদন হয়েছে। সম্পাদন হয়তো আরো আগে হইতে পারে, কিন্তু মোটামুটি রকমের দলিলটা হয়েছে হলো 7/8/1956 সালে, ঠিক আছে? ধারণা করতে পারি, কিন্তু আমার ভিতরে কিন্তু সম্পাদনের বিষয়টা লেখা থাকতে হবে কিন্তু। তারপর এখানে কি যেন লিখছে, যাই হোক, নাবালক মোহাম্মদ মুকুল হোসেন মন্ডল। আচ্ছা নাবালকের পক্ষে তার পিতা হচ্ছে জমিটা রেজিস্ট্রি দিচ্ছে, বুঝছেন? এরপরে এইখানেই জমির একটা বিক্রয় মূল্য লেখা থাকে, এই দেখুন পাশের দিকে। আবার অনেক দলিলে কিন্তু লেখা থাকে না, সব দলিলে লেখা থাকে বিষয়টা তা নয়, এক এক দলিলে এক এক জায়গাতে লেখা থাকে। কিন্তু আমার হাতে যে কয়টা দলিল পড়ছে মোটামুটি ম্যাক্সিমাম দলিল গুলাতে আমি পাশে কিন্তু দেখছি। প্রথমে দেখেন একটু কষ্ট করে, যদিও আমি বুঝতে পারতেছি না, একটু কষ্ট করে দেখতেছি, হয়তো বা এখানে লেখা আছে বিক্রয় কবলা, বিক্রয় কবলা 9,000 টাকা। সম্ভবত এখানে লেখা আছে থানা আক্কেলপুর,
এখানে মনে হয় মৌজা সম্ভবত, আমি আমি ঠিক বুঝতে পারতেছি না, এটা সম্ভবত এখানে মৌজা মোহাম্মদ পুকুর, জমির পরিমাণ 8 শতক। ঠিক আছে, একটু অনুমান করে পড়তে হবে, এরপর দেখতে হবে যে লিখিত লিখিত না কি শব্দটা, যাই হোক ওই টাইপের কিছু একটা লিখিত। মোহাম্মদ নাবালক মোহাম্মদ মুকুল হোসেন মন্ডল, পিতা মোহাম্মদ আক্কাস আলী মন্ডল, উক্ত নাবালকের পক্ষে অভিভাবক হিসাবে, তার মানে কি এই নাবালকের পক্ষে অভিভাবক হিসাবে কিন্তু আক্কাস আলী মন্ডল ও কিন্তু রেজিস্ট্রিটা দিছে। আমরা একটা ধারণা করতে চাই, এখানে হিজিবি আর অনেক কিছু লেখা আছে, যদি আপনার কোনো প্রয়োজন পড়ে আপনি এই লেখাগুলো পড়বেন, কিন্তু আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যে এখানে আমাদের সার্ভেয়ারদের তথ্য নেওয়ার মতো এমন কোনো উল্লেখযোগ্য তেমন কিছু এখানে নাই। ঠিক আছে, তারপর এক একটা এগুলো কখন পড়তে হয় জানেন, যখন ডিটেলসে পড়তে হয়, অনেক দলিলের অনেক রকম শর্ত থাকে। তো এই ধরনের কোনো যদি সমস্যা সৃষ্টি হয় তখন আপনাকে পুরা দলিলটা একটু মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করতে হবে। আমি চেষ্টা করতে বলছি, আমি কিন্তু পড়তে বলিনি। পড়ার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন, বারবার ওই ওয়ার্ডের দিকে আপনি তাকায় থাকবেন। যেমন এখানে লেখা আছে, হয়তো সবাই পড়তে পারবে না, হয়তো পরম করুণাময়ের নামে বিক্রয়, তারপরে কি লিখছে, আচ্ছা যাই হোক, এটা এই লেখাটা আমি বুঝলাম না, এটা বাদ, ওটা বাদ। এদিকে তারপরে দলিল কি জানো লিখিয়া বর্ণিত হইতেছে যে আমার কি জানো লেখছে, এটা বাদ, এটা যদি বুঝতেই পারতেছেন ওটা বাদ। নাবালক ছেলে নামীয় অন্যান্য কি জানো লিখছে। এই ভাব করে 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 যে ওয়ার্ডটা আমরা বুঝবো না, ওই ওয়ার্ড মানে ওভারটেক করে আমরা পাড়ায় চলে যাবো। ঠিক আছে, মানে মেন কথা হলো কি, এই দেখেন আমি ভাঙ্গা ভাঙ্গা শব্দগুলো উচ্চারণ করতেছি, আমি কিন্তু আসলেই কিন্তু এটা উচ্চারণ করতে পারতেছি না, আমি দলিলটা কিন্তু আমি আসলেই পড়তে পারতেছি না। কিন্তু এভাবে ভাঙ্গা ভাঙ্গা ভাবে আপনি পড়লে মোটামুটি রকমের এখানে কি লেখা আছে আপনি একটা আইডিয়া করতে পারবেন। এক্স্যাক্টলি হয়তো বলতে পারবেন না, বা অনেক সময় ভুলও হইতে পারে, কিন্তু আপনি ভাঙ্গা ভাঙ্গা ভাবে উচ্চারণ করে করে কিন্তু অনেক সময় আপনি আইডিয়া করতে পারবেন। এখানে আমার একটা ধারণা, যেখানে উল্লেখযোগ্য তেমন কিছু নেই আমাদের তথ্য নেওয়ার মতো। আচ্ছা বাদ, এটা তথ্য যেহেতু নেওয়ার মতো কিছু নেই, বাদ। আচ্ছা, এখানে ওই যে আমরা ইয়ের দলিলের বিষয়টা, যেমন এখানে টিপসই, এটা কোন অ্যাঙ্গুলে টিপসই? বাম 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 হাতের বৃদ্ধাঙ্গুলে, বাম হাতের বড় আঙ্গুলের বৃদ্ধাঙ্গুলের। বৃদ্ধাঙ্গুলে। এখানে আবার একটা নাম্বার দিছে, এটা আবার কি 4835 না 34? আচ্ছা, যেটাই হোক, কি এটা স্যার ওই বালাম বইয়ের নাম্বার স্যার, সিরিয়াল। পালাম বই না, আপনার একটা রেজিস্টার বইতে টিপসই নেওয়া হয়, হ্যাঁ, ওই রেজিস্টার বইয়ের নাম হচ্ছে বই, থাম বই। জি স্যার, থাম বই। থাম বইয়ে যে সিরিয়ালে এই টিপসইটা আবার নিচে ওই থাম বইয়ে ওই সিরিয়ালটা এটা। ঠিক আছে, বলেন তো এই টিপসইটা কোন বইয়ে নেওয়া হয়? থাম বইয়ে। ঠিক আছে, এখানে যে টিপসই দিছে সে একটা স্বাক্ষর দিছে, এখানে অনেক কিছু, যেমন এখানে আরেকটা নাম দেখতেছি, এটা কার নাম বলতে পারবেন? শনাক্তকারীর নাম। শনাক্তকারীর নাম। তো এই পাতাতে কিন্তু শনাক্তকারীর নাম থাকে, আমরা কিন্তু পূর্বের নতুন দলিল গুলাতে কিন্তু দেখছি, বুঝতে পারছেন? এখানে এগুলা নিয়ে আর আলাপ আলোচনা কিছু নাই। স্যার স্যার স্যার, এখানে আমার একটা প্রশ্ন স্যার। জি বলেন। এই যে স্ট্যাম্পের পিছনে যে স্যার ইয়ার সিরিয়াল নাম্বারটা থাকবে না স্যার, ওই যে ব্যান্ডারে যে স্বাক্ষর দিছে, নাম দিছে এর উপরে? থাকার তো কথা। আপনারটা আছে স্যার, কিন্তু আমার হাতে একটা দলিল আছে, এটার পিছনে সিরিয়াল নাম্বার দেয় নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এই পেজ নিয়ে আমরা কিছুই বলবো না, কারণ এই পেজ নিয়ে যদি কারো যদি কোনো ইনকোয়ারি থাকে, আমার হচ্ছিল দলিলের এই প্রথম পর্বের ক্লাসটা আপনারা, প্রথম না দ্বিতীয় পর্বের ক্লাসটা আপনারা দেখবেন। হ্যাঁ, এটা নিয়ে আমি আর সময় নষ্ট করবো না। আচ্ছা, এবারে আমার লাগবে হচ্ছিল তফসিল। ঠিক আছে, তফসিল, যেমন যেখানে তফসিল নামে কি যেন একটা দেখতেছি, দেখেন মনে হচ্ছে না এটা তফসিল না কি যেন একটা লেখা, সম্ভবত তফসিল, নিম্ন তফসিল বর্ণিত কি যেন লেখা আছে, যাই হোক এখানে কিছুই নাই। এই যে দেখেন, আমরা কিছুক্ষণ আগে বললাম না, দেখেন দলিল লিখিয়া দিলাম ইতি সন বাংলা, এই যে তারিখ দেখছেন, এই যে বাংলা তারিখ দিছে, ইংরেজি তারিখ দিচ্ছে, তার মানে এটা কিসের তারিখ? 7/8/1996, এটা কিসের তারিখ বলেন? সম্পাদনের তারিখ স্যার। এটা কিন্তু দলিল সম্পাদনের তারিখ। কিন্তু আমাকে কিন্তু দেখেন, আমি কিন্তু একটা কিছুও পড়িনি, এখানে কি কি আছে আমি পড়েই দেখি নাই। দেখেন এখানে কিন্তু দলিল সম্পাদনের তারিখটা আমি পেয়ে গেলাম, আমার অত বুঝারও দরকার নাই, বুঝতে পারছেন? এত বুঝার দরকার নাই। আমি হচ্ছে জাস্ট দেখবো বাংলা সাল এবং ইংরেজি সাল দলিলে কোথায় আছে, যেখানে দেখবেন দলিলের আছে, এবং সব দলিলে, বুঝছেন,
এটা সব দলিলে আছে যে হচ্ছে বাংলা সালও দিবে, ইংরেজি সালটাও দিবে। যেখানেই দেখবেন বাংলা সাল ইংরেজি সাল জোড়া লাগানা, তখনই বুঝে নেবেন এটা সম্পাদনের তারিখ। আপনার আগে নিচে কিছু দেখার দরকার নাই। তারপরে এই ইতিসনের আগে লেখা থাকবে, এই সালের আগে লেখা থাকবে দলিল লিখিয়া দিলাম, দলিল সম্পাদন করিয়া দিলাম, পত্র কবলা, পত্র দলিল লিখিয়া দিলাম, ইতিসন, এই ধরনের শব্দগুলো লেখা থাকবে। ঠিক আছে, আপনাদের যদি কারো যদি এই দলিলটা দরকার হয় আমি দিয়ে দেবো, ঠিক আছে, সমস্যা নেই। তো আপনারা একটু এইগুলা দেখে একটু আমি যেভাবে আপনাকে এগুলো করতে বলতেছি আপনি এইভাবে করে পড়ার চেষ্টা করবেন। স্যার স্যার সম্পাদনের তারিখ আর সাব রেজিস্ট্রার অফিসারের সিগনেচার কি স্যার একই ডেটে হয় স্যার? সম্পাদন নিয়ে তো গতদিন ক্লাস হয়েছিল, আচ্ছা আমি বলি। না স্যার, এই যে সম্পাদনের তারিখটা এখন দলিলে দেখলাম স্যার। আচ্ছা আমি বলি, কথাটা শুনুন। যেদিন দলিল হচ্ছিল, দলিল দাতা দলিলে স্বাক্ষর করলো, বুঝছেন, ওই দিনই হচ্ছিল সম্পাদনের তারিখ। কিন্তু এগুলোতে বুঝতে পারছেন, মানে যেদিন রেজিস্ট্রি হয় ওই দিনই ওরা সম্পাদন করে, বুঝতে পারছেন, এরা আগে থেকে দলিল প্রস্তুত করে না। সাধারণত খুব কম মানুষ আছে যে 15 দিন বা 20 দিন আগে দলিল তৈরি করে নিয়ে ওখানে স্বাক্ষর করে পরে যায় সাব রেজিস্ট্রার সিল মানে। এটা খুব কম, খুবই রেয়ার ঘটনা। আছে, ঘটনা নাই তা না, আছে, কিন্তু এটা খুব রেয়ার ঘটনা। তার মানে কি, এটা হচ্ছে সাব রেজিস্ট্রারের রেজিস্ট্রির তারিখ আর হচ্ছে সম্পাদন তারিখ এক, মানে কি ওই দিনই বসে থাকে দলিলটা তৈরি করছে এবং ওই দিনই স্বাক্ষর করছে, সম্পাদন করছে। ভাইয়া এটা আরেকটা এরকম হতে পারে যে দলিল সম্পাদনা করছে, অনেক সময় দেখা যায় যে সাব রেজিস্ট্রারের কাজের জন্য সে চলে গেল, ওদিন আর হলো না, সে 2টা দিন পরে আসলো, এরকম ঘটনা ঘটতে পারে। হ্যাঁ হতে পারে, হতে পারে, হতে পারে, যার কারণে মিলবে না। তাহলে সাব রেজিস্ট্রার স্বাভাবিক ঘটনা। আপনি যেটা বলছেন সাব রেজিস্ট্রার তারিখ এবং সম্পাদনের তারিখ এক নাও হতে পারে। তাহলে আমরা কি পুরাতন দলিলে কি সম্পাদনের তারিখ কি খুঁজে পাবো? জি স্যার, আমরা কিন্তু খুঁজে পাবো। কিন্তু আপনার এই জিনিসটা, এই যে বাংলা সাল তারিখ, ইংরেজি সাল তারিখ কিন্তু দলিলে আর কোথাও একসাথে দেখবেন না। অন্য কোনো কেসে কিন্তু এটা দেখবেন না, অন্য কোনো কারণে বা অন্য কোনো জায়গায় কিন্তু এই দুটো একসাথে দেখবেন না। একই বাংলা সাল এবং ইংরেজি সাল একসাথে দেখবেন না। বাংলা সাল আর ইংরেজি সাল একসাথে দেখবেন মানে কি চোখ বন্ধ করে ধরে নেবেন এটা সম্পাদনের তারিখ। আর দলিল রেজিস্ট্রির তারিখ এটা মুখে নিয়েন না, কারণ আইনের দলিল রেজিস্ট্রির তারিখের মর্ম খুব কম। রেজিস্ট্রির তারিখের থেকে সম্পাদনের তারিখের গুরুত্বটা আইনে বেশি, ঠিক আছে। এবং আপনারা হয়তো বা গত 3 দিন ধরে আমার ক্লাস যারা করছেন তারা হয়তো একটু খেয়াল করছেন, আমি রেজিস্ট্রির তারিখ শব্দটা কমই মুখে নিচ্ছি, কিন্তু সম্পাদনের তারিখ নিয়ে কিন্তু অনেক কথা বলছি কিন্তু, ঠিক আছে। মানে আমি আসলে আপনাদের সাথে এই ধৃষ্টতা দেখানোটা আমার উচিত কিনা জানি না, আমি নিজেই পুরাতন দলিল পড়তে পারি না, ঠিক আছে। আমি যেভাবে পড়ি আমার পলিসিতে আমি বলতেছি। আচ্ছা, এবারে আমার খুঁজতে সম্পাদনের তারিখ আমি পাইয়া গেছি, এটা এত সম্পাদিত হয়েছে। এবার আমি খুঁজবো হলো, এবার আমি খুঁজবো হলো, আচ্ছা তফসিল, তফসিল শব্দটা কোথায় আছে একটু খোঁজেন তো, এখানে তফসিল শব্দটা কোথাও আছে নাকি? আচ্ছা স্যার, ওই যে উপরে তফসিল সম্পত্তি প্রথমেই আছে স্যার। এই স্যার প্রথম দিকে, জি 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 স্যার ওইটাই। আমি কানার মতো, বুঝছেন, খালি আমার পরিচিত শব্দগুলা খুঁজবো, বুঝছেন। আমি দেখবো হচ্ছে সম্পাদনের তারিখে এই হচ্ছিল বাংলা সাল আর ইংরেজি সাল কোথায় আছে। দলিলের শুরুর দিকে দাতা গ্রহীতার নামের একটা ধারণা নেওয়ার চেষ্টা করব, যে কে দাতা হইতে পারে, কে গ্রহীতা হইতে পারে। অনেক সময় আমার গুলাই যাইতে পারে, বুঝছেন। আপনি একটু যখন গুলাই যাবে যে কে দাতা কে গ্রহীতা, আপনি দলিল করে আর বুঝতেছেন না, তখন একটু শুরু থেকে মানে যে পেজটা বুঝতেছেন ওই পেজটা একটু মনোযোগ সহকারে অনেকক্ষণ ধরে তাকায় থাকে দেখে ঘুষে ঘুষে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে তফসিলের সম্পত্তি আছে, তার মানে কি এখানে জমির আমরা যাবতীয় বিবরণ আমরা পাবো, বিবরণ, লোকেশন, আদার্স পাবো। এখানে কি জানো লেখা আছে, একটু পড়ার চেষ্টা। তার মানে কি এটা আমাকে মনোযোগ সহকারে পড়তে হবে, কিন্তু আমি পড়তে পারবো না বললে কিন্তু হবে না, এটা আমাকে মনোযোগ সহকারে পড়তে হবে। আচ্ছা, এখানে লেখা আছে তফসিল সম্পত্তি, জেলা জয়পুরহাট, এটা কি লেখা আছে, সাব রেজিস্ট্রার অফিস আক্কেলপুর, মৌজা মোহাম্মদপুকুরের মধ্যে ডিপি এত নং খতিয়ানভুক্ত, মোট 8% জমির, এটা কি লিখছে, পত্র নাকি জানো লিখছে। আচ্ছা, এটাও বুঝতেছি না। আচ্ছা, এই যে তফসিল সম্পত্তির নিচে একটা লিস্ট আউট করা থাকে, ঠিক আছে, প্রত্যেকটা দলিলে এই দেখেন এরকম লিস্ট আউট করা থাকে, তফসিলটা একটা লিস্ট আউট করা থাকে। এখানে খতিয়ান নাম্বার কত, এখানে ডিপি খতিয়ান নাম্বার হচ্ছে 993। আচ্ছা, এখানে 67 এটা বাংলা দেওয়া 67 লেখা আছে, এটা কি লেখা আছে না লেখা আছে, যাই হোক এই 67 দাগে হচ্ছে
সাবেক দাগ 8 শতক জমি। ও 67 সাবেক, এই তো পড়তে পারতেছেন। সাবেক 21 হাল কি জানো লেখা আছে। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছিল টোটাল হচ্ছিল 8 শতক জমি। তার মানে কি এই দলিলে কিন্তু আমাদের জমি টোটাল 8 স্যার, শতক হস্তান্তর হয়েছে। সাবেক দাগ হচ্ছে 67 আর 21 হচ্ছে হাল দাগ। আচ্ছা আচ্ছা, আমাদের টোটাল হচ্ছিল 8 শতক জমি কিন্তু এখানে কিন্তু হস্তান্তর হয়েছে, ঠিক আছে। আর হচ্ছে ডাফট, ডাফট হচ্ছে আপনার 993। 993। আচ্ছা, আর ডিপি খতিয়ান কি এটা নিয়ে আমরা কিন্তু পরে যখন খতিয়ান বিষয়ে যখন আমরা আলাপ করব তখন আমরা দেখব। এছাড়াই যে আমরা যখন দাগ খতিয়ান নাম্বার পেয়ে গেছি, এই যে স্যার একটু আপনার নাম বলবেন, আপনি আমাকে একটু ইয়ে করলে হেল্প করলেন। এমডি কি জানো? স্যার ফুরকান বলছিলাম। ও ফুরকান ভাই। আচ্ছা, তো আমরা এখন নতুন স্যার। আন্দাজ করে করে দলিল কিন্তু বোঝার চেষ্টা করব। আমি নিজেও কিন্তু দলিলের এগুলো কিন্তু পড়তে পারি না, কিন্তু সত্য কথা বলছি পড়তে পারি না, কিন্তু আমি এরকম অনুমান করে করে দলিল বোঝার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে আমিও স্যার। আমরা যখন হচ্ছিল ইয়েটা পেয়ে গেলাম, আমরা যখন হচ্ছিল খতিয়ান দাগ নাম্বার পেয়ে গেলাম, কি পরিমাণ জমি পেয়ে গেলাম, আর এখানে মেবি একটা জমির শ্রেণী, বুঝছেন আমি কি বলছিলাম মনে আছে? তফসিল অংশে কিন্তু জমির শ্রেণী উল্লেখ করা থাকে। এটা সম্ভবত জমির শ্রেণী, এটা কি যে লেখা আছে, ধানি না কি লেখা আছে বোঝা যাচ্ছে না। আচ্ছা যেটাই হোক, আপনারা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন আপনাদের পুরাতন দলিলগুলা। এই কয়েকটা তথ্য দেখলে ব্যাস, আর আর এই যে এখানে এগুলা কি লেখা আছে, এগুলা আমার পড়ার কি দরকার? এখানে কি জানো লেখা আছে, এই ইসাদি মানে হচ্ছিল দলিল লেখক, আমার কি দরকার দলিল লেখকের নাম দেখার? এগুলো আর দেখার দরকার নাই, কি থাকে থাকুক গা। আর এটা যেহেতু হচ্ছিল নাবালকের সম্পত্তি, ঠিক আছে, তার পিতা ইয়া করছে, এটা একটা এভিডেভিট নামা, তো এটা দেখার কিছু নাই, এটা এভিডেভিট। যদি কারো লাগে আমি এই দলিলটা আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে। এই হলো বিষয়। আচ্ছা, আমরা আর একটা দলিল দেখি। এই দলিল তো সহজ, এই দলিলে তো লেখা পরিষ্কার বোঝা যায়। যে দলিলে লেখা পরিষ্কার বোঝা যায় সেই দলিল আপনারা ইয়ে করবেন, একটু পড়ে মানে পড়বেন, একটু মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন যদি গুরুত্বপূর্ণ কোনো তথ্য থাকে। তো এখানে দেখেন দলিল গ্রহীতা পরিষ্কার ভাবে লিখে দেওয়া আছে। এখানে দলিল দাতার কথা পরিষ্কার ভাবে লিখে দেওয়া আছে, কে দাতা কে গ্রহীতা পরিষ্কার ভাবে লেখা আছে। এখানে লেখা আছে বিক্রয় কবলা, থানা, মৌজা, জমি, জমা। আচ্ছা, পরিষ্কার ভাবে ক্লিয়ার, কিন্তু লেখা কিন্তু পরিষ্কার, কিন্তু এখান থেকে তথ্য বের করতে কিন্তু আপনার সমস্যা হবে না। আমি দেখছি দলিল দাতার নাম দেখলাম, গ্রহীতার নাম দেখলাম, রেজিস্ট্রির তারিখটা দেখলাম, 7/8/1996, দুটা দলিল কিন্তু পাশাপাশি রেজিস্ট্রি হয়েছে। আচ্ছা, এখানে এগুলা নিয়ে আমরা আলোচনা করছি, এগুলা নিয়ে কিছু বলার নেই, এটা আমাদের প্রিভিয়াস ইয়ার নিয়ে আলোচনা করবেন। এবার আমি দেখবো হচ্ছিল দলিল সম্পাদনের তারিখ। সম্পাদনের তারিখ একটু খোঁজেন তো, আছে না নাই? নিচের দিকে ভাই, ওইটা একদম জি স্যার, এই শেষের দিকে স্যার। এই লাস্ট হবে। কবলা দেখিয়ে দিলাম, ইটিশন, এই যে এত এত, এই যে দুটা বাংলা ইংরেজি সাল হচ্ছে, সাল তারিখ হচ্ছে পাশাপাশি, তাহলে এটাই হচ্ছিল সম্পাদনের তারিখ। আমার আর বোঝার দরকার নেই এখানে কি হিবিজিবি লেখা আছে, এগুলো আমার পড়ার দরকার নাই। এগুলো আমি এত পড়ে কি করবো ভাই? 3-4 মিনিটের মধ্যে কিন্তু আপনার পড়ে শেষ করে দিতে হবে। 3-4 মিনিট এত সময় নেওয়া যাবে না, 1-1.5 মিনিট, বুঝতে পারছেন? সম্পাদনের তারিখ আমার দেখা আছে, ব্যাস, আর কি দেখবো? এবার দেখি তো তফসিল কোথায় লেখা আছে, তফসিল শব্দ এই যে স্যার লেখা আছে উপরে, এই উপরে এই যে নিচে একটা কিন্তু লিস্ট আউট করা আছে, কিন্তু ঠিক আছে, নিচে লিস্টটা পরিষ্কার লিস্ট আউট করা আছে। ডিপি খতিয়ান হচ্ছিল 96, আর হচ্ছিল এটা হচ্ছিল সাবেক দাগ 68 এবং 69, এবং হালে হচ্ছিল 20 দাগে ধানি জমি। এখানে কিন্তু ধানি জমি পাইছে, জমির পরিমাণ পাইছে, ব্যাস শেষ। এখানে আবার কি লেখা আছে, 137 দাগে ধানি, 20 কাতে 6 শতক। তার মানে এখানে হচ্ছিল 20 শতকের মধ্যে 6 শতক জমি হচ্ছিল 137 দাগে রেজিস্ট্রি হয়েছে, টোটাল 42 শতক জমি কিন্তু হস্তান্তর হচ্ছে, ব্যাস শেষ। আমার তথ্য পেয়ে গেছে, এই দলিল এখন আপনার হাতে ছুড়ে দেন। আমার দলিল দেখাচ্ছে, এগুলা কি আছে, এগুলা পরে কি করবেন? এগুলো পরে আপনার লাভ নাই। আপনি এখানে এগুলা কি আছে, নিচে এগুলা ইসাদি মিসাদি কি জানো লেখা আছে, এগুলো পরে আপনি কি করবেন? এগুলো পরে কোনো আপনার কাজ নাই। এই ভাব করে অনুমান করে যে লেখাগুলো আপনার বুঝতে পারতেছেন, ওই দলিলটা পড়বেন মনোযোগ সহকারে। আর যে লেখাগুলো বুঝতেছেন না, এই অনুমান করে করে আপনার দলিলের তথ্যগুলো আপনাকে কিন্তু বের করে নিতে হবে। আমি বলতেছি না যে এটাই পদ্ধতি দলিল পড়া, মানে আমি এভাবে কাজ করি আর কি, ঠিক আছে। হয়তোবা আমার বোঝার ভিতরে অনেক ভুল থাকতে পারে, তো আপনাদের যদি মনে হয় যে হয়তো আমি কিছু ভুল দিকে ডিরেকশন করতেছি, তাহলে আপনার যদি কোনো পদ্ধতি থাকে সেটাও আপনারা কিন্তু এক্সপ্লেন করতে পারেন। আমি আজকে ক্লাস নিতে আসছি এর মানে এই নয় যে আমি শিখাবো আপনারা শিখবেন, এমনও হইতে পারে আপনি শিখাচ্ছেন আমি শিখতেছি, ঠিক আছে। আপনারা কেউ কোনো মতামত দিতে চাইলে দিতে পারেন।
স্যার যদি কাস্টমারের সামনে যদি গ্রাহকের সামনে পড়ে এইভাবে, তাহলে বলবে কি পড়ালেখা করছে, দলিল একটাই পড়তে পারে না। হ্যাঁ রাইট, আমরা এই জন্য আমরা অনেক সময় করি কি, আমি আগে এই কাজটা করতাম যে হচ্ছে মোটামুটি আইন নিয়ে পড়াশোনা করি, মানে দলিল আমি পাশের লোকের হাতে দিয়ে বলতাম যে ভাই দলিল পড়েন তো। তো এতে করে মানে প্রেস্টিজ নষ্ট হয়ে যায়, যে বলা যে আরে এত লেখাপড়া করে কি হলো যে দলিল করতে পারেন, অথচ এই পেঁচা পিছি লেখা আপনি পড়বেন কি করে বলেন দেখি। স্যার আমি কি করি জানেন, কেউ যদি আমার দলিল না, আমি দলিল একটা মুখস্থ করে রাখছি, শুধু দাগ নাম্বার টাম্বার এগুলা শুধু মিলাই দিই, সাপ কাবলা নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই হলো বিষয়, এটা ছাড়া এই টেকনিকে কিন্তু আমি এখন পর্যন্ত আমি অনেক সালিশে কিন্তু আমি বসছি, দলিল হাতে নেই দেখি, আমি আমি ঠিকই নেই, কোথাও আমাকে ঠিকতে হয় না, বুঝতে পারছেন? এই টেকনিকেই চলবেন। কখনো পাশের জনের হাতে দলিল তুলে দিয়ে আপনি বলবেন না যে ভাই দলিলটা একটু করে দেন তো, এরকম দাগ নামায় তো বুঝতেছি না, বুঝতে পারছেন? আপনি নিজেই এইভাবে করে করে তথ্যগুলো আপনি বের করে নিয়ে আসবেন। এই হলো পুরাতন দলিলের হিস্ট্রি আর কি, এটাই আর কি আমার দেখানোর বিষয় ছিল। তো আপনারা যদি প্র্যাকটিস করার জন্য যদি পুরাতন দলিল যদি আপনারা চান, তাহলে এক্ষেত্রে হচ্ছিল আপনারা হলো পুরাতন দলিল আমি আপনাকে দিতে পারি। আমার কাছে বহু দলিল আছে, যদিও সব দলিল দেবো না, কিন্তু আপনাকে আইডিয়া করার জন্য কিছু কিছু দলিল আমি আপনার সাথে শেয়ার করতেই পারি, ঠিক আছে? গ্রুপে দিলে মনে হয় ভালো হয়। সরি, গ্রুপে দিলে সবাই পড়তে পারতো স্যার, এই জন্য বলছিলাম। মানে এগুলো তো জনগণের সম্পত্তি, আমাকে তো দিছে একটা কারণে দিছে, এগুলো কি আমার উচিত? যদিও এটা পাবলিক সম্পত্তি, এটা একটা মানুষ আমাকে বিশ্বাস করে দিচ্ছে, এটা কি পাবলিকলি প্রচার করা উচিত? যদি সেই মানুষের চোখে বিষয়টা পড়ে, সে কি আমাকে পরবর্তী তার বিশ্বাস করবে? স্যার আমার কাছে আছে অনেকগুলো। আচ্ছা আমি আমারগুলা দিব স্যার। আচ্ছা আপনারা শেয়ার করতে পারেন, বুঝছেন? আর আমি যে দলিলগুলো আপনাদের দেব, ওগুলো আমার নিজের দলিলগুলো দেবো, আমি মানুষের দলিল আপনাকে দেবো না। না স্যার, কারো কাছে থাকলে অবশ্যই শেয়ার করবে, তাহলে সবারই সুবিধা হবে। স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার হলফনামাটা কি ম্যান্ডেটরি দলিলে? দলিলে হলফনামাটা ম্যান্ডেটরি, এই প্রশ্ন আপনি আজকে করতেছেন? স্যার আমি এটা 70 সালের দলিল পাইলাম, ওখানে স্যার হলফনামা নাই, এই জন্য স্যার না, হলফনামা আসলে ম্যান্ডেটরি নয়, কিন্তু হলফনামাটা আসলে মূলত, হলফনামাটা থাকলে আপনি পরবর্তীতে দলিল সংক্রান্ত কোনো ভুল ত্রুটি থাকলে আপনি এগুলো সংশোধন করতে পারবেন, যেটা হলফনামা না থাকলে। কিন্তু হলফনামা না থাকলেও দলিল রেজিস্ট্রিটা সম্পূর্ণ হয়ে যাবে, এতে মালিকানা কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হবে না, ঠিক আছে? জি স্যার, এটার জন্য আর কি। আমরা কিন্তু হলফনামা হবে কি হবে না, আমরা কিন্তু একটা ইয়ে দেখছি কিন্তু, এই যেমন একটা যে কোনো একটা দলিল ওপেন করি, দাঁড়ান। যেমন এখানে লেখা আছে 23+4, তার মানে কি 23 নাম্বার ধারাই এটা স্যার সাবকাওলা আমার, কিন্তু এটা কিন্তু আইনের কথা, বুঝতে পারছেন? তাহলে আপনি বলতেছেন না হলফনামা না থাকলে মালিকানা সমস্যা হবে না, কিন্তু হলফনামা থাকা উচিত আইনগতভাবে। তো সাপোজ ধরেন এই দলিলে হলফনামা কোনো কারণবশত করা হয় না, তখন এটা কিন্তু শুধুমাত্র 23 থাকবে, ঠিক আছে? আচ্ছা আমরা একটু সামনের দিকে আগে, হ্যাঁ কি জন্য দেখাইতে যাই, এদিকে নিয়ে আসলাম। আচ্ছা আমি আপনাকে 1956 সালের একটা দলিল দেখাইতেছি, প্রথমে অরিজিনাল দলিল দেখাবো, তারপরে এটারই অবিকল নকল কপিটা দেখবো, ঠিক আছে? আচ্ছা এই যে দলিলটা, বারে ব্রাউজার ওপেন হচ্ছে। আচ্ছা এই যে এটা দেখতেছেন 1956 সালের দলিল, ঠিক আছে? এটা হচ্ছে হলো, যদিও অনেক পুরাতন দলিল, এটা হচ্ছে হলো অরিজিনাল দলিল, ঠিক আছে? আর এটারই হচ্ছিল অবিকল নকল কপি হচ্ছিল এই দলিল। আপনারা কি জানেন অরিজিনাল আর অবিকল নকল কপি দলিলের মধ্যে ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি? ওই দলিল এই দলিল একই, কিন্তু এটা হচ্ছিল অবিকল নকল কপি। এই দুই দলিলের মধ্যে ডিফারেন্সটা কি? অবিকল নকলের মধ্যে স্যার বিক্রেতার সরাসরি সই থাকে না, মানে দাতার সরাসরি সই থাকে না। এগুলা আমি ফিজিক্যাল পার্থক্যের কথা বলি নাই, যেটা কি পার্থক্য সেটা বলি নাই, কিন্তু এই দুই দলিলের মধ্যে পার্থক্যটা, আমি যে পার্থক্যটা চাচ্ছি, ক্ষমতার পার্থক্যটা জানতে চাইতেছি যে কি পার্থক্য আছে। মানে হচ্ছে অরিজিনাল দলিল থাকলে আপনার মালিকানা পাকাপোক্ত,
ডুপ্লিকেট দলিল থাকলে পাকাপোক্ত নয়। আপনারা কি জানেন রেজিস্ট্রির সময় কয়টা অরিজিনাল দলিল প্রস্তুত করা হয়? কেউ না, বলতে স্যার। পারবেন? জি না স্যার। এটা তো পারা উচিত। জমি হচ্ছে হলো রেজিস্ট্রির সময় একটা অরিজিনাল কপি দলিল তৈরি করা হয়, একটাই অরিজিনাল কপি তৈরি করা হয়, ঠিক আছে? তো ওই অরিজিনাল কপি থেকে দলিলটা হচ্ছে হলো বালামে উঠাই নেওয়ার পরে যখন দলিলটা আপনাকে ফেরত দেয়, দলিলটা আপনার ভালোভাবে সংরক্ষণ করে রাখা উচিত। ওই দলিলটা যদি আপনার কোনো কারণবশত নষ্ট হয়ে যায়, হারায় যায়, পুড়ে যায় বা যে কিছুই হয়, তখন ওই অরিজিনাল কপিটা নষ্ট হয়ে গেলে কিন্তু আপনি আর অরিজিনাল কপি পাবেন না, ওটারই অবিকল নকল কপি আপনার বালাম বই থেকে কিন্তু আপনার হচ্ছে ইয়ে করতে হবে, এটা এই নকল কপিটা উঠাইতে হবে। তো এটার কার্যকারিতা ক্ষমতা আর এটার কার্যকারিতা ক্ষমতা কিন্তু সেম। কিন্তু অরিজিনাল হারাই গেছে মানে কি আপনার হচ্ছে হলো ইয়ে হয়ে গেছে বিষয়টা তা নয়, সেম কার্যকারিতা সেম। কিন্তু এখানে দেখেন এখানে হচ্ছে হলো দাতার স্বাক্ষর দেওয়া আছে, তারপরে হচ্ছে হলো সিল দেওয়া আছে, কিন্তু এই অবিকল নকল কপিতে কিন্তু কিছু নাই। এই দাতার স্বাক্ষর কিন্তু দলিল লেখক যে নকল নবিশটাই লিখে দিছে, এখানে দাদার স্বাক্ষর ছিল, কি জানো ছিল, যা যা আছে নকল নবিশটাই কিন্তু লিখে দিছে, দুটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। তার মানে কি এটা দলিল রেজিস্ট্রির সময় এই মূল কপি কয়টা তৈরি করা হয়? একটা স্যার, একটা স্যার। একটাই তৈরি করা হয়। আমি কিন্তু এরকম অনেক ইউটিউব ভিডিও দেখছি, কিন্তু ভিডিওতে বলছে কেউ বলে এই মূল দলিল 2টা তৈরি করা হয়, কেউ বলে 3টা তৈরি করা হয়। এগুলো কিন্তু ভুল কথা। কিন্তু একটাই কিন্তু অরিজিনাল কপি কিন্তু তৈরি করা হয় কিন্তু, ঠিক আছে? তাহলে এই অরিজিনাল দলিলটা যদি আমার হারায় যায় তাহলে আমি কি করব? বালাম বই থেকে নকল উঠে নিতে হবে। অবিকল নকল। অরিজিনাল দলিলটা যদি আমার হারায় যায় তাহলে আমাকে একটা অবিকল নকল দলিল বালাম বই থেকে তুলে ফেলতে হবে। এই দলিলের কার্যকারিতা এই দলিলের কার্যকারিতা সেম। এই দলিল থাকলে মালিকানা শক্ত থাকলো, আর এই দলিল হলে মালিকানা বদলে গেল, বিষয়টা তা নয়, সেম কার্যকারিতা, ঠিক আছে? এই হলো বিষয়। প্রথমে আমরা জানলাম যে অবিকল অরিজিনাল কপি একটাই তৈরি করা হয়। হ্যাঁ, এবার আমরা একটু জানি এই যে নকল কপি, তো এই নকল কপিটা উঠাইতে খরচ কত পড়ে, কি কি খরচ হয়, কিভাবে আমি এটা তল্লাশি দিব? 1956 সালে দলিল, কিন্তু এটা কিন্তু 1956 সালে দলিল, ঠিক আছে? 56 সালে দলিলের নকল কপি এটা। সো এটা এই নকলটাও তোলা হয়েছিল 1900 কত সালে, 64 সালে তোলা হয়েছে। স্যার স্ট্যাম্পের উপরে ওই পাকিস্তান লেখা, তার মানে এই পাকিস্তান আমলে। এটা পাকিস্তান আমলেই নকলটা কিন্তু উঠানো হয়েছে, ঠিক আছে? এখন এই নকল দলিল করতে যতদূর জানা যায় যে প্রতি বছর অনুযায়ী 200 না 300 টাকা লাগে, এটা কি সত্যি? আচ্ছা, আপনারা ওইভাবে বলেন না, আমরা একটু ডিটেলস এটা জানবো, ঠিক আছে? তো যখন আপনার হচ্ছে হলো দলিল খোঁজার দরকার হয়, আপনি কিভাবে খুঁজবেন বলেন তো, একটু ধারণা দেন। এরপরে আমি তো আপনাদের মানে দেখানোর জন্যই তো আজকে ক্লাসের আয়োজন করছি, কিন্তু কিভাবে আমরা দলিল খুঁজবো? স্যার দাগ নাম্বার দিয়ে অথবা আপনার দলিল নাম্বার দিয়ে। ডাটা করে এটা দাগ নাম্বার আছে, তারপরে মৌজা ভিত্তিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের কাছে কি কোনো বই আছে, মানে কোনো রাইটারের বই, মানে কোনো আইনের বই এরকম কি? আছে স্যার। আচ্ছা, আপনার বইয়ের শুরুতে কি আপনি একটা সূচিপত্র দেখছেন? হ্যাঁ, ইন্ডেক্স আছে স্যার। ইন্ডেক্স, রাইট, অলরাইট। তাহলে আপনাকে প্রথমে সূচিপত্র চেক করতে হবে। আপনি ডাইরেক্ট আপনাকে তো দলিল আপনি ইয়াতে খুঁজে বের করতে পারবেন না, বালাম থেকে খুঁজে বের করতে পারবেন না। ভলিউম থেকে বাইর করতে দিবে না। শুনেন, ওই হচ্ছে হলো বালাম বইয়ে যা যা লেখা আছে, দলিল সম্পর্কে যা যা উঠানো আছে, এই জিনিসগুলো আমাকে তল্লাশি দিতে হবে। সূচি বইয়ে তল্লাশি করতে হবে। এখন আমরা জানি সূচি বই কয় রকমের সূচি বই হয়। সূচি বই সাধারণত 2 রকমের হয়, ঠিক আছে? একটা হচ্ছে হলো দাতা গ্রহীতার একটা নামের একটা সূচি বই, আর একটা হয় হলো মৌজা ভিত্তিক। তো মৌজা ভিত্তিক যে সূচি বইটা, এখানে কিন্তু দাগ নাম্বার দিয়ে কিন্তু এন্ট্রি করা যায়। আমরা আমাদের গ্রুপে কিন্তু এই ধরনের অনেক কমেন্ট আমি দেখছি, মানে দেখে চুপ করে আছে, কাজকর্মের কারণে মানে ওখানে হয়তো কথা লিখতে পারি নাই বা ব্যাখ্যা দিতে পারি নাই। অনেকেই বলছে যে দাগ নাম্বার দিয়ে দলিল খুঁজে পাওয়া যায় না, এই কথাটা কিন্তু সঠিক নয়। কিন্তু স্যার আমি দাগ নাম্বার দিয়ে বাইর করছি অনেকগুলো। কিন্তু দাগ নাম্বারের যে সূচি বইটা আছে, ওই সূচি বইয়ে, ওই দাগ নাম্বারের সূচি বইয়ে আপনি কিন্তু ওটা দিয়েও কিন্তু খুঁজে পাবেন। ওই সূচি বইয়ের নাম হইলো ওই সূচি বইটা মূলত প্রণয়ন করা হয় মৌজা ভিত্তিক, বুঝতে পারছেন? সাপোজ ধরেন
আমার মৌজার নাম হচ্ছে হলো এটা আক্কেলপুর মৌজা, হ্যাঁ। তো আমি আমার মৌজায় যায় দেখবো যে আমার দাগে বা একটা দাগের জমিন আমি ইয়ে করব, ওই দাগের কিন্তু সিরিয়াল কিন্তু ওই মৌজা ভিত্তিক সূচি বইয়ে কিন্তু পাওয়া যায়। যখনই আমরা ওই সূচি বই ওইটা পেলাম, ওখান থেকে আমরা কি কি পাবো, দলিল নাম্বার এবং আদার্স যে তথ্য লাগে বালাম থেকে এই দলিলটা নকল কপি বের করতে, সব তথ্য কিন্তু আমরা এই সূচি বইয়ে পেয়ে যাব। আচ্ছা, আমার কথা এখানে কি অস্পষ্ট আছে যেটা আপনারা বুঝেন নাই, বা আমি কোনো মিস ইনফরমেশন দিচ্ছি কিনা আপনারা একটু ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করব, দলিল তল্লাশির ক্ষেত্রে প্রথমে কি করব, দাগ নাম্বার দিয়ে অথবা নামের উপর সার্চ করতে হবে। সার্চ করতে হবে, ঠিক আছে। এবার আরেকটা পদ্ধতি বলি, ঠিক আছে। সাপোজ ধরেন আপনার কাছে দাগ নাম্বার আছে, খতিয়ান নাম্বার আছে, খতিয়ান নাম্বার নাও থাকতে পারে। আচ্ছা, সাপোজ ধরেন আপনার কাছে দাগ নাম্বার আছে, কোনো কারণবশত আপনি সূচি বের করতে পারতেছেন না। আপনার কিন্তু অনেক জায়গাতে কিন্তু মৌজা ভিত্তিক যে সূচিটা আছে, এই সূচিটা কিন্তু বের করে না কিন্তু অনেক সময়। আপনি কোনো কারণবশত যাই হোক তথ্যটা বের করতে পারতেছেন না। তো আপনার হচ্ছে হলো, আপনার যদি ইউনিয়ন হয় তাহলে ইউনিয়ন ভূমি অফিস, যেটা বলে তহসিলদার অফিস, আর সিটি কর্পোরেশন হলে তো সার্কেল অফিস, সেই অফিসে গিয়ে আপনি হচ্ছে হলো আপনার দাগ নাম্বার বলবেন যে ভাই এই দাগ নাম্বারে আপনার জমাবন্দি, নামজারি জমাবন্দি কোনো কেস তৈরি হয়েছে কিনা। তারা এই দাগ নাম্বার সার্চ করে যদি কোনো কেস নাম্বার পায়, ওখান থেকে যে আপনার এই কেস নাম্বারটা দিল, ওই কেস নাম্বারটা আপনি নিয়ে আসে উপজেলা ভূমি অফিসে, মানে এসিল্যান্ড অফিসে গিয়ে আপনি হচ্ছে এই কেসের নকলটা উঠায়ে ওই নকলটা ওই কেসের মাধ্যমে কিন্তু 9 নাম্বার রেজিস্টার বই কিন্তু তাদের একটা দলিল নাম্বার কিন্তু টুকে রাখা থাকে, যে দলিল মূলত খারিজ হয়েছে দলিলগুলা কিন্তু 9 নম্বর রেজিস্টার বই, এটা এসিল্যান্ড অফিসে কিন্তু, ইউনিয়ন ভূমি অফিসে নয়, টুকানো থাকে। তো এই কেস নাম্বার দিলেই কিন্তু আপনি ওই দলিল নাম্বারটা পেয়ে যাবেন, দলিল নাম্বার আর রেজিস্ট্রেশনটা পেয়ে যাবেন কিন্তু। তো আপনি যখন দলিল খুঁজতে শুরু করেন তখন বিভিন্ন ভাবে আপনাকে কিন্তু সার্চ করতে হবে, খুঁজতে হবে। স্যার আমাদের ক্ষেত্রে হচ্ছে ভিন্ন, আমাদের হচ্ছে আগে ছিল নোয়াখালী, তো নোয়াখালী থেকে আলাদা জেলা হয়েছে 1982 সালে। তো এর আগে আমরা যে দলিলগুলো ওগুলা নোয়াখালী যাওয়া লাগে, ফেনী এবং লক্ষ্মীপুর যারা আছে তারা নোয়াখালী যায় সার্চ করতে হয়। আচ্ছা, আপনারা ভূমি অফিসে সার্চ করেন কিভাবে? ভূমি অফিসে সার্চ করি না স্যার। ভূমি অফিসের কথা বলতেছি, আমি তো ভূমি অফিস, আমি তো সাব রেজিস্ট্রারে যাই নাই, তো আমি ভূমি অফিসের কথা বলতেছি। আচ্ছা, তো মেন কথা হলো কি, আপনি ভূমি অফিস গিয়ে, ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে আপনি হচ্ছে নামজারি দেখবেন যে ওই দাগে কোনো নামজারি সৃষ্টি হয়েছে কিনা, নামজারি খতিয়ান সৃষ্টি হয়েছে কিনা। তাহলে ইউনিয়ন ভূমি অফিস থেকে কেস নাম্বারটা পাবেন, ওই কেস নাম্বারটা যাই এসিল্যান্ড অফিসে দিলেই আপনাকে কি মূলের ইয়েটা হয়েছে, আপনার হচ্ছে কোন দলিল মূলে এটা জমিটা খারিজ হয়েছে, সেই দলিল নাম্বার রেজিস্ট্রেশনটা আপনি পেয়ে যাবেন। কিন্তু যারা খারিজ করছে তাদের সবার কিন্তু দলিল। স্যার সেটা এখন এই যে নতুন নামজারি যেটা হয়, সেটার নামজারির মধ্যে উল্লেখ থাকে সেটা কি কোন দলিল মূলে নামজারি হয়েছে, সেটা অর্থাৎ সর্বশেষ রেকর্ডের পর থেকে। এটা তো নতুন আরেকটা জিনিস। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওদিকে এবার আমরা আবার ওদিকে ফেরত যাই। তাহলে আমরা কিভাবে এই সাব রেজিস্ট্রার অফিসে ইয়েটা সার্চ করতে পারি একটু বলবেন কি? এই সুমন ভাই আপনি বলেন তো। জি ভাই, আরেকবার বলবেন ভাই, খেয়াল করে নেই। সাব রেজিস্ট্রার অফিসে কিভাবে দলিল তল্লাশি দিব? এটা তো স্যার দাতা কবিতা এবং মোচার নামে ওই দাগ নাম্বার দিয়ে স্যার। ঠিক আছে, আচ্ছা এবার একটু আগাই, খরচটা কেমন কেমন কি খরচ? আচ্ছা, প্রথমে সূচি বই তল্লাশির নিয়মটা আমি আপনাকে বলে দিই, হ্যাঁ। আর আমরা যারা কিছুই বুঝি না, মানে এত হিজিবিজি এগুলা এত বুঝারও টাইম নেই, আমরা নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত। আপনি আপনার জেলা সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে মানুষকে জিজ্ঞাসা করবেন যে ভাই নকল নবিশ কোথায় বসে। মানে নকল নবিশ বলতে বুঝায় যে যারা দলিল নকল করে বালাম বই থেকে নকল করে নিয়ে আপনাকে প্রোভাইড করে, হ্যাঁ, তাদের বলে নকল নবিশ। আপনি গিয়ে জিজ্ঞাসা করবেন ভাই নকল নবিশ কোথায় বসে, তখন মানুষ দেখায় দিবে। আপনি সেখানে গিয়ে নকল নবিশ বলবেন যে ভাই আমার কাছে এই তথ্য আছে, এখন কিভাবে কি বের করা যায়, এইভাবে করে আপনি ইয়ে করতে পারেন, তল্লাশি দিতে পারেন, হ্যাঁ। আর
বইটা সাধারণত তল্লাশি করার নিয়মটা, সূচি বইটা তল্লাশি করার নিয়মটা হচ্ছে হলো প্রতি বছরে আপনার তল্লাশি করার ক্ষেত্রে, সূচি বইটা তল্লাশি করার ক্ষেত্রে 20 টাকা আপনাকে পে করতে হবে। ঠিক আছে? প্রতি বছর তল্লাশি করার জন্য কত টাকা আপনি পে করবেন? 20 টাকা স্যার। স্যার আমার একটা ছোট প্রশ্ন ছিল স্যার। স্যার আমাদের থেকে 120 টাকা করে নেই। আমার কথা শেষ, আমি আইন থেকে কথা বলছি। কারণ যে কথাগুলো বলছি আমি, এগুলো আমি আইনের রেফারেন্স কিছু পরে দেখাবো। হ্যাঁ, আমি একটু থিওরি গুলা বলি, কারণ আইন দেখাইতে গেলে আমি এই থিওরি গুলা দিতে পারবো না। আচ্ছা, প্রতি বছরের জন্য আমাদের সরকারিভাবে খরচ পড়ে 20 টাকা। ঠিক আছে? এবং এবং পরবর্তীতে যদি একাধিক বছরের যদি আপনি তল্লাশি করতে চান, সাপোজ ধরেন 1980 সালে একটা দলিল আপনি তল্লাশি করবেন, সূচি বই পুরাটা চেক করবেন, যেখানে দাতাগুড়ি তার নাম আছে, দলিল নাম্বার আপনার কাছে নাই, তো আপনি খুঁজবেন। তো এই খোঁজার জন্য, প্রতি বছর খোঁজার জন্য আপনাকে হচ্ছে 20 টাকা পে করতে হবে। এবং পরবর্তী বছর সাপোজ ধরেন একবার 5 বছর আপনি খুঁজবেন, 80 থেকে 85 সাল পর্যন্ত খুঁজবেন, সরি 80, 81, 82, 83, 84, 80 থেকে 84 সাল পর্যন্ত খুঁজবেন 5 বছরে, তাহলে পরবর্তী বছরগুলোর জন্য 15 টাকা করে যুক্ত হবে। তাহলে প্রথম বছরের জন্য 20 টাকা, পরে আর 4 বছর আছে, তাহলে 4 বছরের জন্য 15 যোগ 15 যোগ 15 যোগ 15, 4 15 60, এদিকে 20, 80 টাকা। এই 80 টাকা খরচ করে কিন্তু আপনি টোটাল 5 বছরের জন্য কিন্তু সূচি বই তল্লাশি করতে পারবেন। সরকারি খরচ। আপনার কাছে যদি এখন সূচি বই তল্লাশি করতে কেউ যদি 1 লক্ষ টাকা নেয়, সেটা তো আমি তো বলতে পারবো না, এটা তো কেউ নিতেই পারে, কিন্তু মানে সরকারি হিসাবটা আমি আপনাকে দিচ্ছি। আর আপনি একটা আবেদনে সর্বোচ্চ 10 বছর চেক করতে পারবেন। আপনার যদি 20 বছরের চেক করার দরকার পড়ে, তাহলে পুনরায় আবার আবেদন করতে হবে 10 বছরের। মানে 10 বছর একটা আবেদনে 10 বছরের বেশি আপনি তল্লাশি দিতে পারবেন না। তাহলে সাপোজ ধরেন আমি যদি 10 বছরের যদি হলো, আমার কাছে খাতা 10 বছরের জন্য যদি আমি হচ্ছে হলো তল্লাশি দিতে চাই, আবেদন করি এই সূচি বই তল্লাশি দেওয়ার জন্য, তাহলে আমার প্রথম বছরের জন্য খরচ পড়বে কত টাকা? 20 টাকা। প্রথম বছরের 20 টাকা, পরের বছরগুলা 15 15 15 15 এরকম করে 9 15 কত হচ্ছে? 9 15 কত হচ্ছে? 150 141 141 টাকা। 9 15 141 আর 20, তাহলে মানে টোটাল 10 বছরের জন্য আপনি যদি ইয়ে করতে চান, আপনার টোটাল খরচ হবে 141, 161, 161, 161 টাকা খরচ পড়বে। সরকারি হিসাবের কথা 135 স্যার, 9 15 দূর, আপনারা হিসাবও করতে পারেন না, আমি হিসাব করবো এখন। 9 15 135 আর 20 155 9 135 আরে এক আসবে কেন? 135। আচ্ছা আমি একটু লিস্ট আউট করি, হ্যাঁ, তাহলে আপনারা আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। এমএস ওয়ার্ড একটু লিস্ট আউট করি, কুটি গেল এমএস ওয়ার্ড। আচ্ছা, তাহলে তল্লাশি বাবদ খরচ পড়বে হলো কত টাকা? 155 কত টাকা? প্রথম বছরের জন্য 20 টাকা, আর পরবর্তী 9 বছরের জন্য 15 টাকা করে 135 টাকা, 155 টাকা। সূচি বই তল্লাশি 10 বছরের জন্য সূচি বই তল্লাশি হিসাবটা করতেছি। সূচি বই তল্লাশি, আচ্ছা আমার বানান যদি ভুল হয়, এটা ভুল ধরার দরকার নেই, আমি হিসাবটা দেখেন। টোটাল হচ্ছে হলো 135 155 টাকা, 155 টাকা। আচ্ছা, এরপরে যেটা আসবে হলো আপনার হচ্ছে হলো বালাম বই। যদি আপনি 155 টাকা খরচ করে যদি আপনি যদি বালামের ইয়েটা পেয়ে যান, রেফারেন্স পেয়ে যান, এই বালাম বই তো আবার খুঁজতে হবে ওই সিরিয়াল অনুযায়ী। তো বালাম বই খুঁজতে খরচ পড়বে হচ্ছে হলো 10 টাকা। ঠিক আছে? বালাম বই তল্লাশি খরচ তল্লাশি 10 টাকা পড়বে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনি এই যে আবেদনটা করবেন 10 বছরের জন্য, তাহলে আপনি একটা 10 বছরের একটা সূচি বই তল্লাশি আবেদন করতে আপনাকে একটা 20 টাকার কোড ফি পে করতে হবে। হ্যাঁ, 20 টাকা কোড, ওই যে জুডিশিয়াল ছোট স্ট্যাম্পগুলা মানুষ কালেক্ট করে, পড়বে কত টাকা? 20 টাকা। আচ্ছা, কোড ফি হলো 20 টাকা। ঠিক আছে? আচ্ছা, আমার লেখা খারাপ হোক, কিন্তু আলটিমেটলি আপনারা তো বুঝতেছেন। হ্যাঁ, এরপরে আপনাকে মিনিমাম আপনার এখানে স্ট্যাম্প শুল্ক পে করতে হবে 200 টাকা। মানে স্ট্যাম্প শুল্ক মানে না, এটা কি বললাম, 200 টাকা স্ট্যাম্প আপনাকে দেওয়ার।
দাঁড়ান ভুল করছেন, আপনারা জাস্ট একটা আইডিয়া নেন। আমি জাস্ট ডিসকাউন্ট করছি আমাদের টোটাল খরচ কত হবে সরকারি ভাবে, কত টাকার এখানে স্ট্যাম্প আমাদের ব্যবহার করতে হবে। এরপরে দিয়ে নামে আরেকটা কষ্ট আছে বুঝছেন, এই কষ্টটা প্রতি পাতার জন্য আপনাকে হলো 24 টাকা খরচ করতে হবে। হ্যাঁ, এটা একটা জিএ কস্ট। এই কষ্টটা আমি দেখাবো না, আমরা আইনে কিছু পরে এই বিষয়গুলো আমরা আইনে দেখবো। তার মানে জিএ কস্ট করতেছে জিএ কস্ট করতে প্রতি পাতার জন্য 25 টাকা। সাপোজ কি বলে একটা নকল পাতা কখনো 4 পাতার হয়, কখনো আবার 6 পাতার হয়। আচ্ছা 6 পাতার যদি হয় 24 গুণ 6, একটু ক্যালকুলেটর কি আপনার নাম তো 24 গুণ 6 কত হচ্ছে? ভাইয়া সাউন্ডের দিকে খেয়াল রাখেন, শব্দ ক্লিয়ার না। জিএ কস্ট প্রতি পাতার জন্য, দলিলের প্রতি পাতার জন্য 24 টাকা করে, বুঝছেন? তাহলে 24 গুণ 6, 4 পাতারও হয় আবার 6 পাতার হয়, তাহলে 6 গুণ 24 কত হয় বলেন তো? 144 144 টাকা, ঠিক আছে। আচ্ছা আর একটা কস্ট আছে জিজি কস্ট, ঠিক আছে। এই জিজি কস্ট প্রতি পাতার জন্য 36 টাকা করে পড়ে, তাহলে 36 গুণ 6 কত দেন তো, দেখেন তো। 216 টাকা, ঠিক আছে। আর এখানে হচ্ছে হলো আপনি যদি খুব জরুরি ভিত্তিতে, এটা একটু সময় সাপেক্ষ কাজ বুঝতে পারছেন, কিন্তু আপনি জরুরি ভিত্তিতে যদি আপনি হচ্ছে হলো ইয়েটা নিতে চান, নকল কপিটা উঠাইতে চান, মিউট রাখতে পারেন না স্যার গ্রোস যেটা লিখতেছেন 144 এবং 336, এখানে কত পার্সেন্ট দিয়ে গুণ দিচ্ছেন, অর্থাৎ 25 দিয়া 36 দিয়া এটা লিখে দিলে ভালো হয় স্যার। এটা নোটটা একবার স্ক্রিনশট থাকলে হয়ে যাবে। জি হইছে প্রতি পাতা 24 টাকা। আর জি হইছে প্রতি পাতা 36 টাকা। প্রতি পাতা হচ্ছে 36 টাকা। আর যদি আপনি হচ্ছে হলো দ্রুত গতিতে নিতে চান তাহলে এই জন্য আপনাকে অতিরিক্ত 50 টাকা পে করতে হবে। আর যদি পাতা 4 পৃষ্ঠার বেশি হয় তা সেক্ষেত্রে আপনি প্রতি পাতার জন্য 15 টাকা। আমাদের যেহেতু দলিল হচ্ছে হলো 6 পাতার, তাহলে 50 আর 216টি 24 আছে, 36 করে দেন। করে দেন, জিজিটা একটু এডিট করে দেন, 36 লিখে দেন স্যার। 36। আচ্ছা আর জিবি কস্ট এটা হচ্ছে তো বললাম জরুরি ভিত্তিতে নিতে চাইলে আপনার হচ্ছে 50 টাকা দিতে হবে। আর যদি 4 পৃষ্ঠার বেশি হয়, 4 পৃষ্ঠার অতিরিক্ত যে 2 পাতা থাকবে ওই 2 পাতার জন্য প্রতি পাতার জন্য 15 টাকা করে। তাহলে আমরা এর সাথে যোগ হবে 30 টাকা, যেহেতু আমরা ধরে নিছি যে আমাদের নকলটা 6 পাতার 30 টাকা। হ্যাঁ, তাহলে টোটাল আসতেছে হলো এই 80 টাকা। একটু যোগ করেন তো কত আসে, মানে একটা ইয়ে তুলতে এটা সরকারি খরচ। হ্যাঁ, এখন নকল নবিশটা কত নেবে সেটা তো জানি না। 155 যোগ 10 লেখেন, ক্যালকুলেটর হিসাব করেন। কে হিসাব করতেছেন বলুন তো? স্যার করতেছি আমি স্যার। হ্যাঁ আপনি একটু হিসাব করেন তো। 150 যোগ 10 যোগ 200 যোগ 144 যোগ 216 যোগ 825 টাকা। তার মানে এই 2024 সালে আপনি যদি একটা দলিল উঠাইতে চান এটা সরকারি খরচই পড়বে 825 টাকা। হ্যাঁ, আর আমি নকল তুলি আমার কাছ থেকে নেয় হচ্ছে 1100 টাকা করে। কিন্তু আপনি কিন্তু এই যুগে কিন্তু 1000, 1500, 1800 টাকাতে কিন্তু দলিলে নকল আপনি কিন্তু উঠাইতে পারবেন না, ঠিক আছে? উঠাইতে পারবেন না। এখন 2500 টাকার নিচে কিন্তু কোনো দলিল উঠা যায়, কিন্তু আমি তুলি কিন্তু 1100 টাকাতে, ঠিক আছে? ওরা আমারে বুঝায় যে একটা স্ট্যাম্প লাগাইতে 200 টাকা, তখন আমি আইন বের করে দেখাইছি। এখন ওই একটা লোকের কাছে নিয়মিত নেই তো, তখন ও আমারে বলছে কি ভাই আপনি এগুলা জানেন, এগুলা মানুষে বইলেন না, আমরাও তো ভাই দেখেনি তো আমাদের কাজকর্ম নাই, আমাদের একটু ইয়ে লাগে, এগুলো মানুষজনেরা বলেন না। 2500 টাকার নিচে আপনি কোনো দলিল উঠাইতে পারবেন না। আমি কখনো 1100 নাই, কখনো 1200 নাই, বুঝতে পারছেন? কিন্তু এটাই কিন্তু 2024 সালে সরকারি খরচ 825 টাকা কিন্তু খরচ হবে। এর সাথে হয়তো অতিরিক্ত নকল নবিশ 500 টাকা নিতে পারে খুব বেশি হলে।
তো এই 825 টাকা এটাই কিন্তু খরচ। আচ্ছা, এইবার আমরা আসুন আমরা একটু দেখি, আমি যে কথাগুলো এতক্ষণ ধরে যে গল্পগুলা দিলাম, যে হিসাবগুলো আপনারা দেখাইলাম, এগুলা কি আদৌ কি এই হিসাবের সত্যতা আছে নাকি এটা আমার বানানো? আমরা একটু আইনের রেফারেন্স, ঠিক আছে? এটা আইনের কথা স্যার, সত্যি। আর এটা আইনের কথা ঠিক আছে, কিন্তু আইনের উপর নকটা দিলে আইনে যায়। আচ্ছা, আমরা একটু এলোমেলো ভাবে দেখবো, ঠিক আছে? একটু এলোমেলো ভাবে দেখবো, কিন্তু আলটিমেটলি আপনি বুঝতে পারবেন আমার কথাগুলো সঠিক নাকি ভুল, বুঝতে পারবেন। আচ্ছা, এইটা নয়, প্রথমে দেখি যে এই গেজেটটা কত সালের গেজেট। এটা 2023। এই গেজেটটা কিন্তু 2023 সালের গেজেট এটা, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা দেখি এই চলো একের এই ইয়েটা উপধারাটা কি বলতেছে, সাবসেকশনটা কি বলতেছে। হ্যাঁ, কোন আবেদনকারী, হ্যাঁ আমি এখন কিন্তু জাস্ট পড়তেছি, রিডিং পড়তেছি, হ্যাঁ আমি বুঝাইতেছি না, আমার যা বুঝানো আমি আমার কথা বলা শেষ, একটু পড়ে শোনাচ্ছি। কোন আবেদনকারী কার্যালয়ের অন্যান্য নকলের কাজ অপেক্ষা তাহার প্রার্থিত্ব নকলের জন্য অগ্রাধিকার চাইলে তাহাকে অতিরিক্ত 50 টাকা প্রদান করিতে হইবে। এখানে কি বলছি? জি স্যার, অতিরিক্ত 50 টাকা 4 পৃষ্ঠার জন্য। দ্রুত গতিতে যখন আপনি অগ্রাধিকার চাইবেন বা আগে নিতে চাইবেন, তাহলে আপনাকে 50 টাকা কিন্তু পে করতে হবে আপনাকে, ঠিক আছে? 50 টাকা কিন্তু পে করতে হবে। আচ্ছা, এখানে আর কিছু লেখা আছে, আর নকলে প্রতি পৃষ্ঠার 300 শব্দ বিশিষ্ট 4 পাতার অধিক হয় তাহলে প্রতি পৃষ্ঠার জন্য 15 টাকা হারে অতিরিক্ত ফি প্রদান করতে হবে। আমরা এখানে কি করছি, আমাদের যেহেতু 6 পাতা, এই চলো যেহেতু 6 পাতা 4 পাতার উপরে, এই জন্য আমাদের 15 30 2 পাতার খরচটা আমরা যোগ করছি, করে কিন্তু 80 টাকা। জি 80 টাকা, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। এবার আমরা দেখি হলো এই ধারাটা, হ্যাঁ এই যে এই ধারাটা, এই ধারা অনুযায়ী কিন্তু প্রতি পাতা প্রতি 24 টাকা, ঠিক আছে? প্রতি পাতা প্রতি দেখেন প্রতি 300 শব্দ বিশিষ্ট 1 পৃষ্ঠা এবং উহার অংশ বিশেষের জন্য 24 টাকা, বুঝতে পারছেন? আর হচ্ছে আরেকটা খরচ দিলাম হচ্ছে জিজি কস্ট, জিজি কস্ট হচ্ছে প্রতি 1 পৃষ্ঠার জন্য 36 টাকা, ঠিক আছে? জি, এই হলো হিসাব। কিন্তু এই খরচ কিন্তু এই টাকার কিন্তু একটা টাকাও কিন্তু বেশি লাগবে না। তো এখান থেকেও তো নকল নবিশে কিছু দিবেন না, এখানে তো নকল নবিশের কষ্ট এখানে তো ইয়ে না, ইনক্লুডেড না, ঠিক আছে? এমনি হয়তো এখান থেকে খুব বেশি হলে 200 টাকা হইতে পারে, কিন্তু সে 500 টাকাই নেই 200 টাকার জায়গাতে, কিন্তু সে 2500 টাকা 3000 টাকা 4000 টাকা কি করে নিতেছে? লাভের উপর লাভ ভাইয়া, এইভাবেই চলছে ডিজিটাল বাংলাদেশ। আমি এটা সেভ করে রাখলাম, এটা যদি হিসাবটা আমরা স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে গ্রুপে দিব। স্যার জিএ মানে কি? জি জিএ জিএ এটা কি? এটা আমিও বুঝি না, কিন্তু আইনের এই ধারাতে, এই ধারার সম্ভবত এই ধারার ইংরেজি নামটা বুঝছেন, আমি নিজেও বুঝি না এটা জিএ মানে কি। এই যে এই ধারার কথা বলতেছে, জিএ বলতে এই খ ধারার কথা বলতেছে, ঠিক আছে? আমি নিজে ওটা সঠিকভাবে বুঝি না। সিরিয়াল ভাইয়া, সিরিয়াল মানে জি এ জি বি জি সি এরকম কিছু একটা। এই যে দেখেন এখানে দেখেন ঢ, এটা সিরিয়াল নাম্বার, ওটা ওই একটা সিরিয়াল, বুঝছেন? কিন্তু এক্স্যাক্টলি জি এর মিনিংটা কি দাঁড়ায় এটা আমার জানা নেই। এটা এই যেমন ঢ ঢ দেখছেন, ঢ ঢ, এটা কিন্তু একটা সিরিয়াল, কিন্তু ঢ ঢ, ঠিক আছে? সেরকম এখানে এখানে হচ্ছিল জিএ জিজি জিবি, এগুলো কোনো একটা সিরিয়াল, হ্যাঁ। আচ্ছা, দেশের ভাষা কথা। এবার আমরা একটু ইয়েতে যাই, নকল নবিশের জন্য, নকল দলিলের জন্য আমাদের স্ট্যাম্প শুল্কটা কত দিতে হবে। আমরা একটু আমাদের এই চার্টে যাই, স্ট্যাম্প শুল্ক চার্টে যাই। এই যে দেখেন দেশের ভাষা কোথায় স্যার? হ্যাঁ, দেশের ভাষা কার? আপনার। আচ্ছা দেখেন, এই যে দেখেন এখানে হচ্ছে স্ট্যাম্প শুল্কের বিষয়টা দেওয়া আছে নকল বা অনুলিপির জন্য। এটা এর জন্য কণ্ঠটা আমাদের একটু তাই। আচ্ছা, এখানে দেখেন নকল বা অনুলিপি, সবাই মিউট করেন তো। নকল বা অনুলিপির দলিলের প্রকার হচ্ছে নকল বা অনুলিপি, এটা স্ট্যাম্প শুল্ক কত পড়বে দেখেন। এখানে মূল দলিলের স্ট্যাম্প শুল্কের পরিমাণ 1000 টাকা অথবা তার নিচে হইলে 100 টাকা স্ট্যাম্প লাগবে, আর যদি এর থেকে বেশি হয় বা অন্যান্য ক্ষেত্রে 200 টাকা স্ট্যাম্প। আমি কি বলছি বলেন, স্ট্যাম্প কত টাকা স্ট্যাম্প লাগাইতে বলছি? 200 টাকা, 200 টাকা। আচ্ছা, এটা কিন্তু লেটেস্ট আপডেটেড কিন্তু চার্ট, এটা বুঝছেন, লেটেস্ট আপডেটেড চার্ট, এটা 200 টাকা, ঠিক আছে? কিন্তু আপনি হলো দলিলের নকল উঠাইতে যান, আপনারা বলবেন যে এখন
সরকার নতুন নিয়ম করে দিচ্ছে যে 1000 টাকার স্ট্যাম্প ইউজ করতে হবে। তো তাদের যদি বলি যে 1000 টাকার স্ট্যাম্প ইউজ করতে হবে, 1000 টাকার স্ট্যাম্প কই, তখন তারা বলবে এটা স্ট্যাম্প শুল্কের মাধ্যমে পে করা হয়ে গেছে। আপনাকে স্ট্যাম্প দেওয়া হয়নি 1000 টাকা, কিন্তু পে করা হয়ে গেছে আমাদের। মানে মিথ্যা কথা, পুরা মিথ্যা কথা। এখানে আইন বলতেছে আপনি 200 টাকার স্ট্যাম্প আপনাকে এখানে ব্যবহার করতে হবে, তা না ছাড়া ওই দলিলটা আপনি আইনগত ভাবে ব্যবহার করতে পারবেন না। এছাড়া এই যে দেখেন কিছুক্ষণ আগে আমাকে জিজ্ঞাসা করলেন জিএ কি জিনিস, বুঝতে পারছেন? এগুলো কিন্তু এখান থেকে নেওয়া কিন্তু, বুঝতে পারছেন? এখন জিএ যে কি জিনিস এটা একটু পর্যবেক্ষণের একটু দাবি রাখে, বুঝতে পারছেন? জিএ হচ্ছে 340 টাকা, আর জিজি হচ্ছে 300 ইয়ার জন্য 36 টাকা প্রতি পাতার জন্য, আর যেখানে অতিরিক্ত 50 টাকা, জরুরি নকলের ক্ষেত্রে অতিরিক্ত 50 টাকা, আর প্রতি 4 পৃষ্ঠা অধিক হলে 15 টাকা হারে করতে হবে, ঠিক আছে? আর হচ্ছে এখানে আর একটা কথা বলছে যেটা আমি বলছি, তল্লাশি ও পরিদর্শন ব্যতীত সরাসরি নগদের আবেদন করার ক্ষেত্রে F1 কস্ট কোনটা? ওই যে আমি বললাম না শুরুর দিকে একটা কথা বললাম না, যে দলিল প্রতি বছরের আপনার হচ্ছে এই তল্লাশি দেওয়ার জন্য 20 টাকা, ওটাকেই বলছি F1 কস্ট। আর F2 কস্ট হচ্ছে আপনার বালাম বই তল্লাশি। এখানে আইনের কত টাকা করতে হবে, কিন্তু এটা হচ্ছে আপনার হচ্ছে প্রতি বছরের জন্য, প্রথম বছরের জন্য 20 টাকা, পরের বছরগুলা হচ্ছে 15 টাকা করে। আর বালাম বই তল্লাশি কস্ট হচ্ছে 10 টাকা, এগুলো আমি উল্লেখ করে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? এই হলো সরকারি খরচ। তো মোটামুটি রকমের কিন্তু আমরা একটা ধারণা পেয়ে গেছি। ভাইয়া এই গেজেট গুলি আমরা কিভাবে পেতে পারি? কোনো লিংক আছে কিংবা কিভাবে আমরা? আমি তো এগুলো সব দিয়ে দিছি, এগুলো তো সব দিয়ে দিছি। আপনারা তো না এটা ছাড়া আমরা হঠাৎ করে নতুন কোনো গেজেট পেশ হলো, সেটা হ্যাঁ, আজকের নতুন দলিল প্রস্তুতি আমরা যেতে পারছি না, তো আজকে আমাদের দলিল ক্লাস এখানেই সমাপ্ত। তো নতুন দলিল প্রস্তুতের বিষয়টা আমাদের আর একটা ক্লাস নিতে হবে। আজকে অলরেডি প্রায় 10টার কাছাকাছি চলে গেছে। হ্যাঁ, এখন আপনারা প্রশ্ন করতে পারেন, সে অনুযায়ী আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রশ্ন ছিল স্যার একটা, এবার আমি প্রশ্ন করি স্যার।